দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানে মূলত আমরা চেষ্টা করি আমাদের দর্শক যারা আছেন তাদের প্রাত্যহিক জীবনে যে তথ্যগুলো দরকার হয়, শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, বাড়ি কেনা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে আপনাদের ঘরে তথ্য পৌঁছে দিতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, তথ্য প্রযুক্তি বিষয়ে। এবং এই তথ্য প্রযুক্তি আপনার একেবারে ঘুম থেকে উঠার পর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রাত্যহিক জীবনে প্রতিটি কাজের সঙ্গে জড়িত। আপনি মোবাইলে ডিভাইস ব্যবহার করছেন, আপনি কাজের জন্য আপনার ল্যাপটপ, পিসি যে কোনো কিছু ব্যবহার করছেন, আপনি গাড়িতে চড়ছেন, আপনি গান শুনছেন, আপনি কথা বলছেন বন্ধুর সঙ্গে, আপনি আড্ডা দিচ্ছেন। প্রত্যেকটা জায়গায় তথ্য প্রযুক্তির এক ধরনের প্রভাব রয়েছে, কিন্তু এই প্রভাবটাই অনেক সময় আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে যদি তথ্য প্রযুক্তিতে তথ্য বিভ্রাট ঘটে। এবং এই তথ্য বিভ্রাটের ফলে কি হতে পারে, কিভাবে সেই বিষয়ে সতর্ক থাকবেন, এইসব বিষয় জানতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপস্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের পলিসি অ্যাডভাইজার রাকিব আহমেদকে। রাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই বিষয়ে কোনো প্রশ্ন করতে চান, আমাদের টেলিভিশন স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে সরাসরি টেলিফোন করে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন লিখতে পারবেন, আমরা উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করবো। রাকিব আহমেদ, শুরুতে যে জিনিসটা জানতে চাই, আমরা তথ্য প্রযুক্তির সঙ্গে কম বেশি সবাই পরিচিত, তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করি, তথ্য বিভ্রাট নিয়ে খুব একটা আলোচনা করি না। এই তথ্য বিভ্রাটের বিষয়টা আসলে কি, কোথায় গেলে কোন তথ্যটা আসলে ভুল হয়ে গেল, বিভ্রাট হয়ে গেল বলে মনে হয়? ধন্যবাদ জুয়েল ভাই, TVN দর্শকদেরকে ধন্যবাদ। দেখুন, তথ্য প্রযুক্তি আর তথ্য বিভ্রাট দুইটা একসাথে শুরু হয়নি। তবে আমি যদি তথ্য বিভ্রাট বা বিভ্রান্তি বলি, এটা কিন্তু তথ্য প্রযুক্তির আগে, এটা ইনফরমেশনের একটা ডিলিউশন বলি আমরা এটাকে, বিভ্রান্তি। সেই বিভ্রান্তি যদি আমি দেখি, একদম 1622 সেই ক্যাথলিক চার্চের সেই প্রোপাগান্ডা, যে একটা কমিটি যাদের কাজ ছিল মানুষকে বোঝানো যে ক্যাথলিক কত ভালো, বা এটা দিয়ে শুরু হয় আসলে। এরপরে আপনি দেখেন আস্তে আস্তে করে সমাজের পরিবর্তনের সাথে সাথে এর মধ্যে কিছু খারাপ ইনফরমেশন কিছু ছড়ানোর ব্যবস্থা, যাকে দায়িত্ব দেয়া হয়। এরকমই আরেকজন ছিলেন হিটলারের, গোয়েবলস এর কথা মনে আছে, যিনি প্রোপাগান্ডা গোয়েবলস রাইট। সো ওই তখন থেকেই আস্তে আস্তে শুরু। এরপরে যেটা হয় যে ডিলিউশনটা কখন হয়, এই তথ্য বিভ্রান্তিটা কখন হয়, যখন কোনো মানুষের কাছে বা কোনো সিস্টেমে একের পর এক প্রচুর তথ্য আসতে থাকে এবং বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে যখন তথ্যগুলি আসতে থাকে বিভিন্ন মাধ্যমে, তখন এটাকে ইনফরমেশন ওভারলোড বলে। এই ইনফরমেশন ওভারলোডটা তখন যার কাছে বা যে সিস্টেমে ঢুকে, তখন সেখানে এটাকে যাচাই বাছাই করার জন্য যে পরিমাণ সময় দিতে হয়, সেই সময়টা পাওয়ার আগেই তাকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয়। এই যে সিদ্ধান্তে পৌঁছানোর যে একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ জায়গা এবং অল্প সময়ে সিদ্ধান্তে পৌঁছানোর যে ব্যবস্থা, এবং এত বেশি ইনফরমেশনকে ম্যানেজ করে, এবং সেখান থেকে এই জায়গাটায় ইনফরমেশন ওভারলোডটাকে যখন মানুষ ক্যালকুলেট করতে পারে না, অ্যালগোরিদমে যখন হয়, তখন গিয়ে বিভ্রান্তিটা ছড়ানোর সুযোগটা হয় এবং মানুষ তখন বিভ্রান্ত হয়। এটা তো আপনি বললেন একেবারে মেশিনের কথা, আমরা যদি মানুষের কথাই বলছি, মানুষের কথাই কিন্তু বলছি যে মানুষ, দেখুন আমার কাছে সকালে ঘুম থেকে উঠেই প্রথম যেটা আমি করি, আমি মোবাইলটা হাতে নিলাম, রাইট, মোবাইলটা হাতে নেওয়ার পরে আমি ফেসবুকে গেলাম, ওখানে আমি ইনফরমেশন এক ধরনের পেলাম। এরপরে আমি গেলাম টুইটারে, এরপরে আমি গেলাম ইনস্টাগ্রামে, এরপরে আমি গেলাম ইউটিউবে, এরপরে আমি গেলাম সংবাদ মাধ্যমগুলিতে। খুব কম মানুষ দেখবেন যে যারা সংবাদ মাধ্যমগুলিকে ফলো করে, মানে ইজি অ্যাক্সেসটা অনেক গুরুত্বপূর্ণ। মানে এইটা ওই যে একই ইনফরমেশন, দেখুন একটা খবর আপনার চ্যানেল যেভাবে প্রচার করছে, যেই ভাষা ব্যবহার করছে, আর একটা চ্যানেল হয়তো বা অন্য ভাষায় ওই খবরটা ব্যবহার করছে। এই যে ভাষাগত যে সমস্যাগুলি হয়, সেগুলিও ধরতেও অনেক সময় লাগে মানুষের। তো সেখানেও একটা ডিলিউশন তৈরি হয়, বিভ্রান্তি তৈরি হয়।
যে সঠিক কোনটা, এবং ইনফরমেশনের সঠিকটা পাওয়ার জন্য মানুষ ভাষার ব্যবহারটাও গুরুত্বপূর্ণ, যে আপনি কাকে কোন ভাষায় খবরটা পৌঁছে দেবেন। এই বিষয়গুলি যখন মানুষ ধরতে পারে না, তখন সে বিভ্রান্তিতে পড়ে। বিভ্রান্তিটা আসলে সঠিক না বেঠিক, এইটা বিভ্রান্তি। ওকে, মানে একটা বিষয় হলো কি ভুল তথ্য নয়, একটা হলো যে না, এটা তথ্য, কিন্তু এই তথ্যটা একটা বিকৃতি হচ্ছে, অর্থাৎ কোথাও না কোথাও এটাকে একটু টুইস্ট করে দেয়া হচ্ছে। না এইটা না, বিভ্রান্তিটা অন্য জায়গায় হয়। যেটা কি বিভ্রান্তিটা হয় যে সে কোন খবরটা নিচ্ছে, ওকে, কিভাবে নিচ্ছে, কোন মাধ্যম থেকে নিচ্ছে। বিভ্রান্তিটা এই জায়গায়, সে কনফিউজ হয়ে যায়, একজন ডিলিউশন তৈরি হয় তার মধ্যে, যে আমি কার কাছ থেকে ইনফরমেশনটা নিব, এবং সে তো রিয়্যাক্ট করতে হবে, তাকে একটা অল্প সময় দেওয়া হয় এটা রিয়্যাক্ট করার জন্য। আপনি আমাকে বললেন যে রাকিব ভাই আপনি কি খবরটা দেখছেন, এখন আপনি হয়তো বা TVN24 থেকে নিউজ দেখছেন, আমি আবার ওই খবরটা ফেসবুক থেকে দেখছি। সো আপনি কিন্তু আমার কাছে রাকিব ভাই আপনি খবরটা দেখছেন, এখন আমি নিজেকে আপ টু ডেট প্রমাণ করার জন্য হ্যাঁ আমি দেখছি, কিন্তু দেখার যে জায়গাটা সেটা কিন্তু ভিন্ন মাধ্যম। এখন আমার যে মতামতটা কিন্তু আপনি চাইছেন অথবা আমি দিতে চাচ্ছি, ওই সময়টা কিন্তু কম, যার ফলে ওই অনেক বেশি ইনফরমেশন ওভারলোড হওয়ার ফলে আমাদের মধ্যে এই ডিলিউশনটা তৈরি হয়, এই বিভ্রান্তিটা তৈরি হয় যে কোনটা সঠিক কোনটা বেঠিক। ওকে, তাহলে একটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো আপনি বলছিলেন একেবারে ক্যাথলিক যে প্রোপাগান্ডা ছিল সেখান থেকে শুরু করে এখন তো বিজ্ঞানের উৎকর্ষতা হচ্ছে, আমরা একেবারে এআই যুগে বাস করি, সেই সময়টাতে কি বিজ্ঞান কি এই তথ্য বিভ্রান্তিটাকে কমিয়ে আনছে, নাকি যত বিজ্ঞানের উৎকর্ষতা হচ্ছে এতই বিভ্রান্তি আরো বেশি হচ্ছে? দেখুন এইখানে আমি আরেকটু ডিটেইলে যদি বলি, সেটা হলো ইনফরমেশন তিন রকম হয়। একটা হলো মিস ইনফরমেশন, একটা হচ্ছে ম্যাল ইনফরমেশন, আর একটা হলো ডিসইনফরমেশন। সো মিস ইনফরমেশন হচ্ছে ভুল তথ্য বা অপতথ্য, অপতথ্য হচ্ছে আপনার ভুল তথ্য, যেটা হচ্ছে সেটা মিস ইনফরমেশন, যে আপনি একটা তথ্যকে ভুলভাবে উপস্থাপন করছেন, তথ্যটা সঠিক কিন্তু উপস্থাপনটা হচ্ছে ভুল। এইটা একটা সমস্যা, যেটাতে মানুষ প্রতারিত হয় ভুলভাবে উপস্থাপন করার ফলে। এই মিস ইনফরমেশনটা এই তথ্য প্রযুক্তির যুগেই আরো বেশি হয়, কারণ ওই না জানার কারণে। যে একজন সম্পাদক, এডিটর, নিউজ এডিটর যিনি থাকে, একটা ফেসবুকের একটা কলামের বা একটা ফেসবুকের একজন মানুষের ওই এডিটর হওয়ার ক্ষমতাটা থাকে না। কিন্তু একজন নিউজ এডিটর যিনি থাকেন উনি কিন্তু নিউজটাকে অনেকভাবে গ্রহণযোগ্য করে তোলার জন্য যা যা করার দরকার উনি তো এই বিষয়ে পারদর্শী। কিন্তু ওই নিউজটা যখন আমি আমার ফেসবুক পেজে দিচ্ছি, তখন কিন্তু আমি এডিটিং এর ব্যাপারটা আমি কিন্তু মাথায় নিচ্ছি না, মানে ক্রস চেক করা, গেট কিপিং করা, সেই বিষয়গুলো হচ্ছে না, থাকে না, যার ফলে ইনফরমেশনটা ভুল তথ্যে চলে যায়। এরপরে আরেকটা জিনিস থাকে, সেটা হলো ডিসইনফরমেশন, সেটা হলো অপতথ্য। অপতথ্যটা কি, যে আপনি কোনোভাবেই ব্যাপারটা সঠিক না সেটাও আমি দিয়ে দিচ্ছি, আমি জেনেই বলছি যে এটা হয়েছে, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমি ভুল করছি, প্রণোদিতভাবে ভুল করা, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল করে কিছু সময়ের জন্য একটা সমাজকে, রাষ্ট্র, ব্যক্তিকে ভুল পথে পরিচালিত করা, এইটা হলো ডিসইনফরমেশন। আর ম্যাল ইনফরমেশনটা কি, যেটা সঠিক, এটা সত্য ঘটনা কিন্তু এটা ক্ষতিকর স্বার্থে ব্যবহার করা। যেমন একটা ব্যক্তিগত ইনফরমেশন, যে কোনো মানুষের, রাষ্ট্রের, সমাজের অনেক ধরনের ইনফরমেশন থাকে যেগুলি ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত ইনফরমেশন থাকে, সেগুলি দিয়ে মানে অতিরিক্ত ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার জন্য এই খবরটাকে প্রচার করে দেওয়া হয়, এইটা হলো ম্যাল ইনফরমেশন। ওকে, সো এই তিনটা জিনিসই এখন ইনফরমেশন টেকনোলজিতে খুবই বেশি ব্যবহৃত হয়। কারণ এখানে আমি বলবো যে শিক্ষার তিনটা ব্যাপার থাকে, একটা হলো কুশিক্ষা, প্রথমে আছে অশিক্ষা, তারপরে আছে কুশিক্ষা, তারপরে আছে সুশিক্ষা। সো আপনার যদি অশিক্ষা থাকে তাহলে এই মানে আপনি হয়তো ডেঞ্জার জোনে নেই, কিন্তু না, যারা অশিক্ষিত
তারা সবচেয়ে বেশি ডেঞ্জার জন্য, কারণ তারা তো মব, ওকে, মোটিভেট করাটা সহজ, তাদের কাছে ম্যাল ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কোনো আলাদা পার্থক্য নাই। এটা হলো সবচেয়ে আপনি যদি বলেন যে একটা ক্রিয়েট করতে হবে কোনো কিছু, তাহলে আপনি কিন্তু কুশিক্ষিত বা সুশিক্ষিতদেরকে পাবেন না, আপনি অশিক্ষিতদেরকে পাবেন। একটা স্প্রেড করে দেওয়া যায়, খুব সহজে স্প্রেড হয়ে যায় ব্যাপারগুলি। এইটা একটা চ্যালেঞ্জ হয়। আর এই কাজটা করে কারা? যারা কুশিক্ষিত। মানে আপনি চাইলেই, ওই যে বললাম যে ম্যাল ইনফরমেশন ছড়ানোর জন্য তারা একটা গ্রুপ থাকতে পারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় থাকে, যারা এটাকে ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায় এটাকে। এবং একই সাথে হয়তো ফেক নিউজের বিষয়টা আলোচনা আসতে পারে। আমাদের প্রেসিডেন্ট কথায় কথায় হয়তো অনেক সংবাদ মাধ্যমকে ফেক নিউজ বলে উড়িয়ে দেন, কিন্তু মূলত আমরা যেটি দেখি এই ফেক নিউজের মূল উৎসটা হয় সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় কেন ফেক নিউজ এত বেশি ছড়িয়ে পড়ার সুযোগ থাকে? আসলে সোশ্যাল মিডিয়ায় তো কোনো ফিল্টার থাকে না। আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার বক্তব্য প্রচার করবেন, সেটার জন্য কোনো ফিল্টার নাই। আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি যা খুশি তাই বলতে পারি। এখন মেটা, যদি আমি ফেসবুককে ধরি সবার আগে, যে মেটার একটা ইয়ে আছে, মানে তাদের একটা ফিল্টার অপশন তারা চালু করেছে, যে কোনো ব্যক্তির কোনো বক্তব্য যদি উস্কানিমূলক হয়, সেটা কোনো সভেরেন কান্ট্রির বিরুদ্ধে অথবা কোনো একটা রিলিজিয়নের বিপক্ষে, তখন তারা সেটাকে পজ করে দেয়, তারা সেটাকে বন্ধ করে দেয়। মানে সেটা কি তারা অটো করে, নাকি অসংখ্য রিপোর্ট যাওয়ার পর তারা সেটা করে? যাওয়ার পরে করে। সেই রিপোর্টটাও একটা দুইটা না, সে ডিপেন্ড করে যে সেই মানুষটাকে, সেই ব্যক্তিটাকে, তার আবার হিস্ট্রি চেক করতে হয়, তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, অনেক লম্বা সময়। ততক্ষণে কিন্তু ঘটনা যা ঘটার ঘটে যায়। দুর্ঘটনা যা ঘটার ঘটে যায়, যে কোনো ভাবেই হোক দুর্ঘটনা ঘটে যায়। তারপরে আমরা ওই প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এর জায়গায় এখন নাই। মানে কিউরেটিভ সলিউশনের সময় কিন্তু ততক্ষণে আগুন ধরে যায় অলরেডি, এবং সেই আগুনে কারোর বাড়িঘর পুড়ে যায়, মানুষ হত্যা হয়, প্রতিষ্ঠান পুড়ে যায় হয়, ততক্ষণে কিন্তু সব শেষ হয়ে যায়। সো ওই জন্যই মানে ইনফরমেশন ম্যাস, মানে মিস ইনফরমেশন, এই তিনটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। যে আমি এর আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম যে আপনি খবর দেখবেন, খবরের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেন, যে কোনো খবর যদি আপনি দেখতে চান, আপনি অবশ্যই খবরের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যে আপনি সেই মাধ্যম থেকে আপনি খবরটা নিবেন। ইভেন দেখবেন যে ইদানিং যেটা হয়, যে ফেসবুকে বা আপনি গুগলে যে কোনো সময় সার্চ দিবেন, একটা বিষয় আপনি সার্চ দেওয়ার সাথে সাথে প্রচুর ইনফরমেশন আসতে থাকে। এবং ওই ধরেন যদি আমি ইদানিং খুব বেশি রকম ভাবে আসছে, যে বিশেষ করে ইউএসএ তে যদি আপনি কথা বলি, ইমিগ্রেশন নিয়ে অনেক বেশি কথা হয়। F1, H1B, EB3, মানে এই সবারই তো একটা বিষয়, যে একটা উই হ্যাভ টু সেটেল ডাউন সামথিং, না, এটা সবাই চেষ্টা করে। সো এই যখনই আপনি দেখছেন, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের খবর আসতে থাকে, H1B সংক্রান্ত, অথবা F1 নিয়ে। আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরকম একটা খবর দিয়েছেন, হয়তো ওইটা কিন্তু মিস ইনফরমেশন অথবা ম্যাল ইনফরমেশন। কিন্তু ওই খবরটা পাওয়ার জন্য যদি আপনি সঠিকভাবে জানতে চান বিষয়টা, আপনি হয়তোবা অর্ধেকটা দেখেই যে এখানে এরকম একটা ঘটনা হয়েছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ হয়তো বা একটা ইন্ডিয়া টুডে কথার কথা বলে দিল, বা এরকম একটা চ্যানেল বলে দিল যে এটা বন্ধ হয়ে যাবে, আপনি কিন্তু সাথে সাথে একজন লয়ারকে ফোন দিচ্ছেন। অথচ ওই ইনফরমেশনটা পাওয়ার জন্য ইউএসসিআইএস এর ওয়েবসাইটে গেলেই আপনি জানতে পারবেন যে আসলে এই ব্যাপারটা কতটুকু। অর্থাৎ আপনাকে ইনফরমেশনটা জানতে হবে, কোথায় পাবেন সেটা আপনাকে জানতে হবে। সো কি হচ্ছে, যে এই সুযোগটা কিন্তু সবাই নেয়। এমনকি এই সুযোগটা তো আমরা দেখি, মানে এই অভিযোগগুলো আসে যে ধরেন বাংলাদেশি কমিউনিটির কথা যদি আমরা বলি, আমাদের কমিউনিটির যারা এখানে আসেন, তাদের ইমিগ্রেশন সমস্যা, তাদের ট্যাক্স সমস্যা, তাদের বাড়ি কেনার বিষয় আছে, নানা ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের কমিউনিটির অনেক মানুষই আছেন যারা হয়তো এই কাজের জন্য বিশেষজ্ঞ নয়, চাকরি পাওয়ার ক্ষেত্রেও যদি আমরা বলি, তিনি তাকে যথেষ্ট রকম অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করেন, কিংবা ভুল পথ নিয়ে ভুল মানুষের কাছে নিয়ে যান, যার ফলে এই মানুষটার পুরো আমেরিকান জীবনটাই কিন্তু অনেকটা এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো এটাকেও কি আপনি তথ্য বিভ্রাট বলবেন, নাকি এটা তো উদ্দেশ্য প্রণোদিত খারাপ লোকের কাজ? না, এটাও তথ্য বিভ্রাট।
কারণ উনি তথ্য জানেন না বলে হ্যাঁ, তাকে নেওয়া হ্যাঁ, যাচ্ছে। তাকে নেওয়া যাচ্ছে। হ্যাঁ। তথ্য বিভ্রাট মানে কি, ওই ওই জায়গাটায় আমি বলবো যে এইটা, দেখুন একটা ইংরেজিতে একটা কথা আছে, কথাটা হলো যে ইফ আই এম ফুল ইন ওয়ান্স দেন ইট ইজ মাই ইয়োর প্রবলেম, ইফ আই এম ফুল টুয়াইস দেন ইট ইজ মাই প্রবলেম। মানে আমি একবার প্রতারিত হলে সেটা সেটা, আপনার প্রবলেম, বা দুইবার যদি প্রতারিত হয় তাহলে এটা আমার সমস্যা। তার Okay. মানে আমি ওই ব্যাপারটাতে কনসার্ন না, বা আমার যেটা প্রয়োজন আমি সেটা জানি না। কেউ কেউ থাকতে পারে যে না আমি ইনফরমেশনটা জানি না, একটা ইনফরমেশন জুয়েল জানে, ঠিক আছে, জুয়েল কতটুকু জানে সেটা আমি জানি না, তাই না? এটাও হতে পারে যে না সে ইচ্ছাকৃত ভাবে না, অনিচ্ছাকৃত ভাবে হলেও আরেকজনকে বলছে না আমি এই ব্যাপারটা জানি না। তো এই ইনফরমেশন জানার যে জানি না বলতে তো আমাদের অনেক সমস্যা, অনেক সমস্যা। মানে আমরা যে কোনো কিছুই জানি। হ্যাঁ, আমাদের হ্যাঁ, এইটা জ্বর স্বীকার সর্দি কাশি করাটা, হলে মোটামুটি সবাই আমাদেরকে উপদেশ দেওয়া শুরু করে দেন যে এই এইটা- করতে হবে। এইটা হ্যাঁ। খুব ভালো ভালো কথা বলছেন যে আসলে খুবই রিস্কি একটা, চরম কঠিন একটা কাজ হচ্ছে আমি জানি না বলা। হ্যাঁ, আর আমি জানি আমি কিছু জানি না, আমি জানি আমি অল্প কিছু জানি, আর আমি জানি না আমি কিছু জানি না। এই যে আমি জানি না আমি কিছু জানি না, এইটা হলো সবচেয়ে ক্ষতিকর। আর সবচেয়ে সেফ কে যে আমি জানি আমি কিছু জানি না। সো এটা জানি না কথাটা বলতে গেলে অনেক শক্তি লাগে, মনে হয় যে আমি ছোট হয়ে যাব। নট লাইকলি, এটা তো আমার কাজ না। আমার সেক্টর যেটা, সেখানে হয়তো বা আমি কিছু জানতে পারি বা আমি জানার চেষ্টা করতে পারি। এর বাইরে কি হয় যে না, এটা ট্যাক্সের ব্যাপারগুলি যেরকম বলেন যে ট্যাক্সের বিষয়গুলি, এগুলি আসলে সব ওপেন। ওকে ওকে, আমি 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 একটু একেবারে টেকনিক্যাল আলোচনায় আপনার সাথে চলে আসি। সেটা হলো এই যে তথ্য বিভ্রম হচ্ছে, তথ্য বিভ্রাট হচ্ছে, এটার ফলে ক্ষতিকর প্রভাব কি ঘটছে? ও অনেক অনেক, এটা ক্ষতিকর প্রভাব আসলে বলে শেষ করা যাবে না। এত ক্ষতিকর প্রভাব হচ্ছে একদম ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, প্রত্যেকটা জায়গায় এই ক্ষতিকর প্রভাব। যে সহিংসতা বাড়ে, পারিবারিক সহিংসতা তৈরি হয়। একটা বন্ধু আর একটা বন্ধুকে একটা কোথাও লিঙ্ক শেয়ার করে দিল, সেইটা কিন্তু দেখা যাচ্ছে যে সঠিক না। আমরা বন্ধুদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে অনেক সময় দেখবেন যে অনেক ঠাট্টা মশকরা হয়, অনেক কিছু হয়। সেই জিনিসগুলি কিন্তু মানে আড্ডায়, ভার্চুয়াল আড্ডা আর রিয়েল আড্ডার মধ্যে ডিফারেন্স থাকে। রিয়েল আড্ডায় ওটাকে কনফ্রন্ট করা যায়, আর ভার্চুয়াল আড্ডায় আপনি চেনেন না এমন কেউ কনফ্রন্ট করতে হয়, কারণ এটা তখন ছড়িয়ে যায় সব জায়গায়। সো এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। সেইটা পারিবারিকভাবে অনেক সময় মানুষ প্রশ্নের সম্মুখীন হয় যে এইটা কেন। এটা দেখবেন যে এটা কিন্তু আমি খুব রিয়েল, মানে একটা হার্শ স্টোরি বলি। হার্শ স্টোরি এই জন্য বলছি যে একটা ডেটাবেজে দেখা গেছে যে কোভিডের সময় বা কোভিড পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ডিভোর্সের হার বাড়ছিল। আচ্ছা, কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে মানুষ যখন ঘরে ছিল তখন তার ঘর, বাইরের সমাজটা ঘরে চলে আসছিল তার এই ফেসবুক, মানে তার মোবাইলের মাধ্যমে। সো এই যে ডিপেন্ডেন্সি, ডিভাইস ডিপেন্ডেন্সি, এইটা আমাদেরকে আসলে বিভ্রান্তিতে পড়তে সহায়তা করে। যে কোনো ডিভাইস বিশেষ করে মোবাইল ফোন। মানে আপনি আমাকে যদি জানতে চান তাহলে আমার ফোন সার্চ করেন, তাহলে আমি কে এটা জানতে পারবেন। আমরা দেখতাম মানে বাংলাদেশে যখন ওই কোনো বিরোধী দলের আন্দোলন দমন করার বিষয় আসতো, তখন পুলিশ ধরে ধরে মোবাইল সার্চ করে দেখতো যে কোন দলের সমর্থক। কোন দলের সমর্থক। কিন্তু একটা সন্তানকে পিতামাতা চেনে না, পিতামাতা সন্তানকে সবচেয়ে বেশি চেনার কথা, কিন্তু দেখা যাচ্ছে সন্তানকে আমি চিনতে পারছি না। আমার সন্তানের ফোন ধরতে গেলে দেখবেন যে তার এত ব্যক্তিগত তথ্য ফোনের মধ্যে, যেগুলি শেয়ার করার মতো না সেগুলিও ফোনে, নিজের একটা নিজস্ব দুনিয়া তৈরি করে ফেলছে। এই যে ডিভাইস ডিপেন্ডেন্সি, এই ডিভাইস ডিপেন্ডেন্সিটাই আসলে একটা ক্ষতিকর, মানে ক্ষতিটা শুরু হয় এখান থেকে। এরপরে আপনি মানসিক স্বাস্থ্যের একটা ব্যাপার আছে যে আপনি কতক্ষণ এটা দেখবেন, কতক্ষণ একটা
আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা বলি। আমি 2000 আমি আসলে ফেসবুক এখন চালাই না। আমি তথ্য প্রযুক্তির যুগে থেকেও আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, ছিল এক সময়। আমি এটা ব্যবহার করি না, কারণ ডিস্ট্র্যাক্ট করে আমাকে। আমি যে ইনফরমেশনটা জানতে চাই না, আমার সাথে সংশ্লিষ্ট না কোনোভাবে, সেটা আমাকে এনে দিনের দিচ্ছে আপনার শুরুতে, সামনে একদম। আমার সামনে দিনের শুরুতে এমন একটা খবর এনে দিচ্ছে যে খবরটা আমার ওই দিনের আমার কার্যক্রমগুলিতে প্রচুর ইফেক্ট করতো। আমি আমার কনসেন্ট্রেশনে আসতে পারতাম না। আমি মানে কাকে অ্যাকসেপ্ট করবো, ফ্রেন্ডরে কাকে অ্যাকসেপ্ট করবো না, সেটাও একটা বড় সমস্যা হতো। এমন কিছু মানুষকে অ্যাকসেপ্ট করতে হতো, বা অ্যাকসেপ্ট ব্যাপারগুলি থাকে না সমাজের, তো বিভিন্ন ধরনের, আমরা মানুষ, তো আমাদের একটা সোসাইটি আছে, আমার একটা ক্লাস আছে। কোথাও গেলে একদম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বলে যে ভাই বলে ফ্রেন্ড যে, রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটু অ্যাকসেপ্ট করেন। এখন সেই লোকটা, আমি জানি যে তার মতের সাথে আমার মত মিলবে না, বা তার অবস্থানের সাথে আমার অবস্থান যাবে না কোনোভাবে, অথচ তাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং সে কোনো কিছু পাঠালে এটাকে লাইক দিতে হবে। আর যখনই আমি লাইক দিচ্ছি, তার মতটাকে আমি পার্শিয়ালি গ্রহণ করছি। আর আমি যদি এটা করতে যাই, তার সাথে আমার সমস্যা। তো এত ব্যারিয়ার, এত কিছুর থেকে দরকারটা কি? আমার তো দরকার ইনফরমেশন, সেটা আমি পেয়ে যাব। আমার দরকার জুয়েল ভাইকে, আমি মোবাইল ফোনটা তুলে, আমার একটু কষ্ট হয়, আমি হ্যালো বলে দিই। সো এই জিনিসগুলি থাকে। মানসিক স্বাস্থ্যের এটা ওখানে যায়, অতিরিক্ত সময় এটাতে ব্যয় করার ফলে মানসিক স্বাস্থ্য নষ্ট হয়। রাষ্ট্রীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা হচ্ছে সবচেয়ে বড় কাজ। চ্যালেঞ্জটা হচ্ছে ক্ষতিকর জায়গাটা। এর সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আপনি বাংলাদেশে আমাদের সিচুয়েশন যদি বলেন, এইখানে এখন যে সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা পরিস্থিতি, এরকম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে এই তথ্য বিভ্রান্তি থেকে শুরু হয়েছিল। ওকে, আমরা সে বিষয়টা নিয়েও আসবো, কারণ বাংলাদেশের বলা হচ্ছিল যে আগামী যে নির্বাচনটা বাংলাদেশের সামনে, এই 2026-এর 12ই ফেব্রুয়ারি, সেখানে যে বিষয়গুলো চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, তার মধ্যে অন্যতম একটা চ্যালেঞ্জ হলো এই এআই এবং ফেক নিউজ। সেটিকে মোকাবেলা কিভাবে করা যায় সে বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আপনার কাছে এই বিষয়ে কথা বলবো। দর্শক, আমরা কথা বলছিলাম তথ্য বিভ্রান্তি এবং এ থেকে সতর্ক থাকার উপায়গুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আবারও স্বাগত দি ভিউজ অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন আপস্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের পলিসি অ্যাডভাইজার রাকিব আহমেদ। আমরা কথা বলছিলাম তথ্য প্রযুক্তিতে বিভ্রান্তি থেকে দূরে থাকবেন কিভাবে। রাকিব আহমেদ, আমরা অনেকগুলো সমস্যার কথা বলেছি। এই সমস্যাগুলো অনেকেই আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে আমরা মোকাবেলা করছি। অর্থাৎ এই তথ্য প্রযুক্তি আমাদেরকে নানাভাবে মিসগাইডেড করছে, ডিস্টর্ট করছে, এবং আমরা যে পথে এগিয়ে যেতে চাই, সবাই আপনার মতো ফেসবুক বন্ধ করে দিতে পারবেন না। যারা ফেসবুকে থাকবেন, সোশ্যাল মিডিয়ায় থাকবেন, কিন্তু নিয়ন্ত্রিত, এবং এটি আপনার জন্য ক্ষতির কারণ হবে না। আপনি এটিকে ব্যবহার করবেন, এটি আপনাকে ব্যবহার করবে না। এই পদ্ধতি কিংবা এইভাবে যদি আমরা নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাই, কোন কোন বিষয় অবলম্বন করে, কোন কোন সতর্কতা থাকলে ক্ষতির মুখোমুখি অন্তত হব না? ধন্যবাদ। আসলে ফেসবুক বন্ধ করা না করাটা সম্পূর্ণ ব্যক্তিগত, একেবারে ব্যক্তিগত চয়েসের ব্যাপার। একেবারে ব্যক্তিগত চয়েসের ব্যাপার। এখানে আসলে অন্যভাবে নেয়ার কোনো সুযোগ নাই। তবে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হলো সীমানা, নিজের একটা সীমানা নির্ধারণ করতে হবে। যে আমার বন্ধুকে, আমার সহকর্মী, সে কে আমার সহপাঠী, কে আমার পরিবার। এখন ফেসবুকে পরিবার, সহপাঠী, সহকর্মী একাকার হয়ে গেছে। এই যে বলয়টা, একটা মানুষের একটা বলয় থাকে, একটা গণ্ডি থাকতে হয়। মানুষের এই গণ্ডিটা নির্ধারণ করাটা খুব জরুরি। ওকে, এটা হলো প্রথম কাজ, যে আপনার একটা লিমিট থাকতে হবে, যে আপনার বক্তব্যের একটা লিমিট থাকবে, আপনার সোশ্যালাইজেশনের একটা লিমিট থাকবে। এইটা যে না, এই জায়গাটায় আমার, এটা আমার না, এটা আমার ক্ষেত্র, এটা আমার ক্ষেত্র না। আমার যেটা ক্ষেত্র সেখানে আমি বলবো, যেটা আমার ক্ষেত্র না সেখানে যদি শুনতে হয় তাহলে শুনবো, কিন্তু বলার মতো প্রস্তুতি বা মানসিকভাবে বলার মতো যে জ্ঞান, দক্ষতা, সেটা আমার আছে কিনা, এটা জানা খুব জরুরি, যে আমি কতটুকু বলতে পারি। সোশ্যাল মিডিয়া মানেই আমি বলে যা খুশি তাই বলতে পারি না। সোশ্যাল মিডিয়া মানেই আমি যা খুশি তাই করতে পারি না।
কিন্তু করছে তো। আপনি যদি করেন সেটা, এইটা তো একেবারে ওই যে বলছিলেন ব্যক্তিগত চয়েসের মতো বিষয়টা। এখন সোশ্যাল মিডিয়া মেটা আপনি বলছিলেন যে হ্যাঁ, কোন একটা উস্কানি দেওয়া হলে, আগুনের আহ্বান জানানো হলে, মবের আহ্বান জানানো হলে একটা সময় গিয়ে তারা হয়তো সেটি অনেক রিপোর্টের প্রেক্ষিতে যাচাই বাছাই করে ওই আইডিটাকে ব্লক করতে পারে, ওই পোস্টটাকে নামিয়ে দিতে পারে, ততক্ষণে যা ধ্বংস হওয়ার, যা ক্ষতি হওয়ার হয়ে যাচ্ছে। আমি জানতে চাচ্ছি, এগুলো তো ব্যক্তিগত একটা পছন্দ অপছন্দের ব্যাপার, কিন্তু আমি কোন কোন কাজ করলে আসলে ভুল হয়ে যাবে না? অনেক সময় কিছু ভুল হয়, কিংবা এমন কিছু ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকে না। আমি হয়তো আপনার সাথে এখানে বসে কথা বলছি যে অমুক কোম্পানির ফার্নিচারটা কেনার কথা ভাবছি, এরপর সোশ্যাল মিডিয়া এবং যাই ব্যবহার করবেন শুধুমাত্র ওই কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আমার সোশ্যাল মিডিয়া আসতে থাকবে। আমি আপনার সাথে কথা বলছি এখানে বসে, কিন্তু আসতে থাকবে আমার ডিভাইসে। এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলতে, কিংবা আপনার যাতে অনেক সময় হ্যাক হয়ে যাওয়া, মিস ইউজ করা, আপনার আইডি অন্যরা নিয়ে যাওয়া, সেসব জায়গা থেকে কি করা উচিত? আচ্ছা, সেটা প্রথম যেটা হবে সেটা হলো যে আপনার তথ্যের উৎস যাচাই করা। আপনি যখন কোনো তথ্য চাইবেন, সেই তথ্যটার উৎসটা কি, আপনি কোথা থেকে চাচ্ছেন সেই উৎসটা যাচাই করতে হবে। যেটা আমি এর আগে বললাম যে আপনি খবর যদি শুনতে চান, খবর যদি দেখতে চান, তাহলে আপনাকে নিউজ প্রিন্ট মিডিয়াতে অথবা ইলেকট্রনিক মিডিয়াতেই যেতে হবে। অর্থাৎ খবরের প্রধান যে জায়গা, সেখানে আপনাকে যেতে হবে। এন্টারটেইনমেন্ট চান, তাহলে আপনাকে এন্টারটেইনমেন্ট চ্যানেলেই যেতে হবে, কারণ তারা এই ব্যাপারে পারদর্শী, তারা জানে যে কিভাবে এটা, তারা স্কিলড এটা নিয়ে। এইটা একটা জিনিস আছে। আর একটা জিনিস হচ্ছে তথ্যের উৎসের সাথে তুলনামূলক একটা ব্যাপার থাকে, এটা তুলনা করাটা জানতে হবে। যে আমি ইনফরমেশন একটা পাচ্ছি এক জায়গা থেকে, এইটা আরেকটা জায়গার সাথে এটাকে তুলনা করাটা, এইটা যাচাই করাটা, মানে আমি খুব অবাক হই যে ধরেন আপনি অনেক বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটি কলেজের শিক্ষক মানুষ, তারাও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখি যে ফেসবুকে হয়তো মিস্টার যদু একটা কিছু লিখেছেন যে অমুকের ঘরে তো 7টা সন্তান একত্র হয়েছে, তিনি এসে সেটা বলা শুরু করেন যে 7টা সন্তান হয়েছে। মানে এই যে যাচাই করার, মানে তিনি কিন্তু অন্যান্য সবকিছু যাচাই করতে পারেন, কিন্তু তিনি হয়তো ওই মিস্টার এক্স এর পোস্টটাকে বিশ্বাস করছেন। এর পরের যে পার্টটা, মানে পয়েন্টটা, সেটা হলো তথ্য যে প্রদান করছে তার যোগ্যতাটা জানা। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আপনি মিস্টার এক্স বললো অমুক, আসলে কি এটা মিস্টার এক্স এর সাথে রিলেটেড? উনি জানার কথা কিনা, হ্যাঁ, ওনার জানার কথা কিনা, বা এটা আমার সাথে কি যায় কিনা, আমার সাথে এটা কতটুকু জরুরি, বা আমার জন্য কতটুকু ইনফরমেশনটা জরুরি, এইটা যাচাই করা এবং তথ্য প্রদানকারীর যোগ্যতা সম্পর্কে যাচাই করাটাও খুব জরুরি। এটা যদি আপনার ফেসবুকে আপনি রিপোর্ট করেন, মজার ব্যাপার হচ্ছে আমরা ফেসবুকে, আমরা সাধারণ সামাজিক যে রাস্তায় চলার ক্ষেত্রে যেমন আমরা এড়িয়ে যাই, আমাদের একটা এড়িয়ে যাওয়ার প্রবণতা আছে। কোনো কিছু হলে আমি মোবাইলটা তুলে ভিডিও করা শুরু করলাম, অথবা আমি এড়িয়ে গেলাম। এই এড়িয়ে যাওয়ার ব্যাপারটাও কিন্তু একটা খারাপ লক্ষণ, যে আপনি এটা এড়িয়ে যাচ্ছেন, মানে আপনি দেখে চলে যাওয়া, মানে হচ্ছে আপনি এটাকে অ্যাকনলেজ করলেন। কিন্তু আপনি যদি দেখার সাথে সাথে আপনি যদি রিপোর্ট করে দিতেন, ওখানে রিপোর্টের অপশন আছে ফেসবুকে, যে কোনো সামাজিক মিডিয়াতে বা যে কোনো ইয়েতে, আপনার ইভেন TVN 24 এর যে সাবস্ক্রিপশন আছে, ওখানেও কিন্তু একটা খবর যদি আপনার পছন্দ না হয় বা আপনার মনে হয় যেটা ভুল আছে, আপনি ওখানে রাইট বাটন ক্লিক করে একটা অপশন আছে যেখানে আপনি রিপোর্ট দিতে পারবেন। সেই রিপোর্টটা আপনার এখানেও আসবে, আপনি যেখান থেকে এই পেজটা রান করছেন সেখানেও যাবে, অ্যাডমিনের কাছেও চলে যাবে। তখন অ্যাডমিন যদি এরকম একাধারে পেতে থাকে, তখন সে আইদার সেই রিপোর্টটাকে কারেক্ট করবে অথবা সেটাকে উইথড্র করে নিবে। সেম ঘটনাটা ফেসবুকের ক্ষেত্রেও হয়, ইনস্টাগ্রাম, মানে সব জায়গায় কিন্তু এটা আছে। কিন্তু আমরা কিছু মানুষ জানি, অল্প কিছু মানুষ জানি যে রিপোর্ট করা যায় এটা। তখন আপনি যখন রিপোর্টে ক্লিক করবেন, তখন ফেসবুক জিজ্ঞেস করবে, অপশন দেবে যে এটা কি মিসলিডিং, এটা কি সেক্সুয়াল কন্টেন্ট, এটা কি ভায়োলেন্স, এটা কি কারণে তুমি এটাকে বলছো। তখন এটা আবার, মানে এটা একটু 1 মিনিট সময় লাগে। হ্যাঁ, কিন্তু ওই 1 মিনিট আমাদের নাই, ওই জন্য আমরা এড়িয়ে যাই। এই এড়িয়ে যাওয়ার প্রবণতাটা বন্ধ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মিস ইনফরমেশন দেখলে সেটি রিপোর্ট না করে আমরা ভাবি যে এটা তার কাজ, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এবং এরপরে যেটা আসছে হচ্ছে যে সময় এবং সাম্প্রতিক কিনা, মানে একটা ইনফরমেশনকে আমরা দেখবেন অনেক সময় ফেসবুকে আসে
আপনারা মানে এটা প্রায়শই আসে যে আমি 2 বছর আগে মালদ্বীপ ঘুরতে গেছিলাম, আজকের দিনে এইটা ফেসবুক কি করে, হ্যাঁ, ওইটা আবার সি মেমোরিতে দিয়ে সি দিচ্ছে। মেমোরিতে দিয়ে দেয়। তখন মনে হয় যে কি ব্যাপার, ওখানে সাথে সাথে আবার কমেন্ট করে আরেকজন যে থ্যাংক ইউ, যে হয়তো বা ওই সময় দেখে নাই সে আবার দেখে, তখন এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় যে উনি কি আবার মালদ্বীপ গেল। বিশেষ করে বিয়ের সময় বিয়ের ছবি যদি দিয়ে বিয়ের দেয় কেউ, ছবি দিয়ে তাহলে তো দিচ্ছে। আবার বিয়ে করলো যে কি কিনা ব্যাপার? সেই বিষয়টি চলে আসতো। এই যে জায়গাটায় এখানে কিন্তু উপরের দিকে কেউ ডেটটা দেখে না যে সময় এটা সময়কাল কত, অথবা ওই ছবির উপরে একটা ডেট থাকার কথা, সেইটাও অ্যাড করা যায় না, কিন্তু আমি একেবারেই আপনার কাছে স্পেসিফিক এখন জানতে চাই, সেটা হলো ভুল না হওয়ার জন্য। ধরেন কে আরেকজনের কি কি মিস ইনফরমেশন ছাড়ছে সেটি তো মাথায় থাকলো আমার, আমি যদি ভুল করতে না চাই, আমার আইডি হ্যাক করে যাতে আমার নামে অন্য কেউ ভুল ইনফরমেশন ছড়াতে না পারে, মানে ব্যক্তিগত কোন কোন সতর্কতাগুলো মানুষকে আসলে অবলম্বন করা উচিত? এটা অ্যাবসলিউটলি 99% মানুষ তাদের ফেসবুকের পাসওয়ার্ড জানে না, আমার বিশ্বাস। আচ্ছা, কারণ সে একবার ওপেন করছে, এটা আর কখনো লগ আউট করে নাই। একজন মানুষ, আপনি দিনের বেলা দরজা খুলে রাখেন, রাতে দরজা খুলে ঘুমান না, আপনার ঘরের দরজা জানালা কিন্তু বন্ধ রাখেন। তো আপনি আপনার ঘরে থাকলেও বন্ধ রাখেন। বন্ধ রাখেন, ঘরে না থাকলে তো রাখেনি। তো আপনি যখন ঘরে থাকছেন না তখনও খোলা, আর যখন ঘরে থাকছেন তখন তো খুলেই থাকছেন। সো ফেসবুকের এই দরজাটা কেন খোলা থাকছে? আপনার পাসওয়ার্ড কোথায় মনে নাই, হারিয়ে ফেলেছেন, কারণ ইউজ না করার কারণে। ফেসবুক আপনি ব্যবহার করবেন যতক্ষণ আপনি চাইবেন, এরপরে যখন আপনি ব্যবহার করবেন না সেটাকে বন্ধ করে দিবেন, লগ আউট করবেন এবং লগ ইন করবেন। এইটা হলো প্রধান এবং প্রথম কাজ। আপনি যদি ইনফরমেশনের বিভ্রান্তি ডিলিউশন থেকে বাঁচতে চান, ইনফরমেশন আসা বন্ধ করেন, সেই ইনফরমেশনটাই আপনার কাছে আসবে যেটা আপনি চান। আমি যেটা চাইছি সেটাই যেন আসে, এইটার উৎসটা হচ্ছে যেটা আপনার জরুরি সেটা আপনি দেখেন, আর যেটা জরুরি না সেটাকে আপনি আসলেও এটা স্কিপ করে যান। এখানে অনেক চটকদার বিজ্ঞাপন থাকে, আপনি এটা উইন করে ফেলছেন, আপনার মাল মানে অমুক জায়গায় ক্যারিবিয়ানে 7 দিন 3 রাতের ট্যুর আছে, আপনি উইন করছেন, এরকম বহু ধরনের ইনফরমেশন থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এখন তো পারিবারিক সামাজিকভাবে মানুষ দেখা যাচ্ছে যে ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মানে মোবাইল চাল পাশে বসে কথা বলতে বলতে একটা পপ আপ চলে আসে, এমন একটা পপ আপ, সে হয়তো বা ব্যক্তিগত একটা যখন সময় তার পছন্দের জায়গাটা সেটা হয়তো সামাজিকভাবে স্বীকৃত না, ওইটাও চলে আসতে পারে। সো এইটা সাবধানতাটা অবলম্বন করা খুব জরুরি, এবং সাম্প্রতিকতা যাচাই করা যে এইটা কখনকার, এটা কি এখনকার সাম্প্রতিক খবর নাকি এটা পূর্বের খবর। এইটা ইম্পর্টেন্ট খুব বেশি, যে আপনার একটা ইনফরমেশন দেখার সময় সেটা দিন তারিখ এবং এটা বোঝা, এটা খুব জরুরি ব্যাপার। তা না হলে আমাদের দেশে মানে দেখবেন যে এরকম ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে এর আগে। আপনি যদি, আমি একটু উদাহরণ যদি দিই, এটা রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক ক্ষতিটা কোথায় হয়েছে দেখেন, দুইটা আমি আপনাকে বেসিক্যালি 3টা উদাহরণ দিব। তার 2টা ইকোনমিক ক্রাইসিস, একটা হলো আপনার .com বাবল বলে একটা ওয়ার্ড আছে, .com বাবল, সেটা হলো 2003 সালের 1990 থেকে 2000 সালের সময় একটা বুম হয়েছিল, যে এটা আইটি ইন্ডাস্ট্রি বুম করবে। ওই সময়ে আইটি ইন্ডাস্ট্রিগুলি সম্পর্কে প্রেডিকশন করা হলো যে আগামীতে আইটি ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি বুম করতে থাকবে, এবং তখন শেয়ার মার্কেটে আইটি ইন্ডাস্ট্রিগুলির ভ্যালু বাড়তে থাকে। কিছুদিন পরে ওই বাবলটা ভ্যানিশ হয়ে যায়, এবং ইউএস এর ন্যাসড্যাক, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রায় 80% ডাউনফল হয়, এবং $5 ট্রিলিয়ন ক্ষতি হয়। কারণ ওই বাবলের মধ্যে সবাই ধারণা করছিল এরকম হবে, কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বড়রাই তো টিকে থাকবে, কিন্তু ওই যে হাইপ তৈরি হয়ে গেছিল বা বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে গেছিল এবং তারা ইনভেস্ট করে ফেলেছে। এই একটা ঘটনা
ঘটেছে। 2003 সালে আবার আরেকটা ঘটনা ঘটে, হলো আপনার থেরানোস স্ক্যান্ডাল বলে একটা স্ক্যান্ডাল আছে হেলথ সেক্টরে। এই কোম্পানির, থেরানোস কোম্পানি, ওরা 2003 সালে ওরা একটা ইনফরমেশন ছড়ায় দেয় যে আপনার এক ফোঁটা রক্ত থেকে ওরা অনেক বেশি টেস্ট করতে সম্ভব, মানে অনেক বেশি। আমাদের যেমন ব্লাড স্যাম্পল কালেক্ট করতে অনেক ব্লাড লাগে, ওরা বলেছিল যে আপনার আঙ্গুলের টিপ থেকে এক ফোঁটা নিলেই তারা করতে পারবে। এবং সেটা নিয়েও অনেক বেশি স্ক্যাম হয়ে যায়, এবং সেখানেও প্রায় 700 থেকে 800 মিলিয়ন ডলার লস করে সেই কোম্পানিটা বন্ধ করে দিতে বাধ্য হয় তারা। এইটা গেল অর্থনীতির ক্ষেত্রে। এখন বাংলাদেশে, আমি যদি বাংলাদেশের কথাও বলি, দেখেন আমাদের দেশে, মানে আমাদের উপমহাদেশে সবচেয়ে বেশি ইনফরমেশনের এই বিভ্রান্তি ছড়ায়। সেই মানে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যায় যে দেশে, এবং সেটা মানুষ বিশ্বাস করে, তারা মানে তাকে ওই লেভেলে নিয়ে যায়। একজন মানে কতখানি মানুষের অশিক্ষা এবং ধর্মান্ধতা হলে একজন মানুষ বিশ্বাস করে যে এরকম একজন মানুষকে চাঁদে দেখা যেতে পারে, এবং সেটা রাতারাতি মানে মুহূর্তের মধ্যে সেটা স্ফুলিঙ্গের মতো বের হয়ে যায়, এবং মানুষ ঘর থেকে বের হয়ে আসে। মানে এটা বগুড়ার আপনার নন্দীগ্রাম ওই এরিয়ার ঘটনা, এবং সেটা নিয়ে অনেক ম্যাসাকার হয়ে যায়, কিন্তু বহু মানুষ মারা যায়। সো এইরকম ব্যাপারগুলি ঘটতেই থাকবে যদি না আমরা নিজেরা নিয়ন্ত্রিত হই। তাহলে ধরেন আপনি ঘুম থেকে উঠলেন, এখন আপনি তথ্য প্রযুক্তির মানুষ, আপনি হয়তো জানেন কি করতে হবে। আমি যে কলেজ শিক্ষকের কথা বলছি, তিনি তার পড়াশোনায় শিক্ষিত, কিন্তু তিনি আইটিতে শিক্ষিত না। তিনি এই তথ্যটি সঠিক কিনা সেটি জানার জন্য তিনি ফ্যাক্ট চেকিং এর জন্য কোথায় যাবেন? কোথায় গিয়ে তিনি দেখবেন যে এটি সত্য কিনা? দেখুন, ফ্যাক্ট চেকিং তো সব ডিভাইসে আসবে না, এটা সম্ভব না। মানে এটা হলো পুলিশিং এর মতো। মানে রাষ্ট্রের সকল নাগরিকের বাড়িতে 2টা পুলিশ দেওয়া সম্ভব না, তাই না? এটা কি সম্ভব? রাষ্ট্র কাকে পুলিশিং করে? পুলিশিং করে হচ্ছে ভিআইপি, ভিভিআইপি, সিআইপি, এই জাতীয় ব্যাপারগুলিতে থাকে। কিন্তু সাধারণ জনগণের জন্য একটা নির্দিষ্ট আইন থাকে, ল থাকে। সেই আইনটা যদি কার্যকর হয় তাহলে সে সাবধান হয়। তাহলে যে এই কথা থেকে যাচাই করো, তারপরে শেয়ার করো। ওকে, আমি শেয়ার করলাম না, কিন্তু বিশ্বাস করবো কিনা সেই জায়গাটা থেকে, যখন এখন তো এআই এর যুগ, আপনি বলছেন গণমাধ্যমগুলোর কথা, মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলোর কথা, মানে এতটাই হুবহু নকল করে তথ্যটা তাদের লোগো, সাপোজ টিভিএনের লোগো সহই এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া হবে, আপনার আমার ছবি দিয়ে, যে আমরা দুজন টকশো করতে করতে মারামারি করলাম। একেবারে দেখা যাবে হাতাহাতিও দেখাচ্ছে তারা, এমন ভাবে ইয়া করবে। তো পাবলিককে যখন সেটি দেয়া হবে, তারা তো অনেক সময় বিশ্বাস করে, এটি ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু যখন রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের ম্যাসাকার গুলো হয়, একটা ভুল তথ্য ছড়ানো হয়, আমার মোবাইল সেটিকে সাপোর্ট করছে না ফ্যাক্ট চেকিং, কিন্তু রাষ্ট্রের তো সেটি আছে। রাষ্ট্র কেন দ্রুত সেটি চেক করে একেবারে তথ্য প্রমাণ সহ তারা কেন জানিয়ে দেয় না যে এটি ভুয়া তথ্য? এইটা রাষ্ট্র দেয় যখন রাষ্ট্রের এইটা তো হলো, এইটাই হলো আইন সবার জন্য সমান না। মানে এই বিষয়টা মানে রাষ্ট্রের পক্ষে গেল না বিপক্ষে গেল, এটা রাষ্ট্র ক্ষমতায় যে থাকে তার পক্ষে না বিপক্ষে সেইটা নির্ধারণ করে, যে এই মানদণ্ডটা হচ্ছে এইটা, যে আমি এখন সরকারে আছি, এইটা আমার জন্য বেনিফিশিয়ারি, আমি এটাকে চালু রাখলাম। ওকে, ওইটা আমার জন্য বেনিফিশিয়ারি রিস্কি, আমি ওটা বন্ধ করে দিলাম। ফ্যাক্ট চেকিং এরও ফ্যাক্ট চেক করা দরকার। আচ্ছা, সো এইটা হলো বড় চ্যালেঞ্জ এখন। তো এইটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এটা আসলে যতক্ষণ না আমি নিজে, এটা ব্যক্তি পর্যায় থেকে যদি না আসে সচেতনতা, ব্যক্তি পর্যায়ে, এবং আমাদের দায়বদ্ধতা আছে। আমরা যে অর্গানাইজেশন, আমাদের মতো আইটি কোম্পানিগুলি, আমরা আপস্ট্রিম থেকে আমরা কিন্তু প্রচুর সিএসআর করি। ওকে, আমরা বিভিন্ন অর্গানাইজেশনে আমরা যাই, এবং আমরা লেটস সে কুইন্স কমিউনিটি সেন্টারে আমাদের একটা ইভেন্ট আছে আগামী 7 তারিখে, আমরা সেখানে যাব। ওখানে ওল্ড এজ পিপল যারা আছেন, যারা ওখানে ডে কেয়ারে থাকেন, ওনারা আমাদেরকে ইনভাইট করেছেন যে আপনারা আসেন, আমাদেরকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন 1 ঘন্টার জন্য, যে আমাদের যারা বয়স্করা আছে তারা কিভাবে এই হ্যাকিং স্ক্যাম থেকে বাঁচতে পারে। সো এটা কিন্তু আমাদের একটা সিএসআর, আমরা করি। ওকে, ওকে। সো এইটা আমরা
এটা আমাদের দায়িত্ব থেকে আমরা করতেছি যে না আমরা এটা করব। কারণ স্ক্যামে গত 2023-24 অর্থ বছরে ইউএস গভর্নমেন্টের $3.4 বিলিয়ন স্ক্যাম হয়েছে শুধুমাত্র এইজ পিপলদের কাছ থেকে, বুঝতে যাদের পেরেছি। বয়স একেবারে 60 থেকে এটি 70 এটি অর্থনৈতিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, পারিবারিক সবকিছুতেই সবখানে। এই বিষয়গুলোতে সতর্ক থাকা Right. দরকার। Right. এবং এটি আপনারা এই প্রচারণাটি করছেন আমরা যে করছি এবং আমরা চাইবো যে সবাই আসুক। একটা আমরা কমিউনিটিতে, আমরা সোসাইটিতে, আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব সবাইকে যে আপনাদের যদি মনে হয় এই জাতীয় তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদের একটা 1 ঘন্টা বা মানে যত আপনারা যদি চান অ্যাওয়ারনেস, আমরা আপনাদের কাছে আসতে চাই। ওকে, আমরা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে বলবো যে আপনাদের যদি প্রয়োজন হয় আমরা এইটা কারণ একটা এই টক শো এইটুকুতে আসলে সম্ভব হবে না। আসলে আমরা 44 মিনিট কথা বলেছি এবং সময়ও শেষ। হ্যাঁ, সেটি হয়তো 44 মিনিট সম্ভব নয়, কিন্তু রাকিব আহমদ, আমরা সূচনা করছি বিষয়টির। আপনারা কথা বলতে শুরু করেছেন, আমাদের কমিউনিটির মানুষ নিঃসন্দেহে এটি নিয়ে সচেতন হবে এবং যতই সচেতনতা তৈরি হতে থাকবে এতই স্টেপ বাই স্টেপ আমাদের সতর্কতার ধাপগুলো আমরা বুঝতে পারবো যে কোন কোন বিষয়ে সতর্ক হওয়া উচিত। রাকিব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।